যাপন শেষে ব্যস্ত জীবনে ফেরা লম্বা বিরতির পর প্রথম কর্মদিবসের আগে শহরমুখী মানুষ লঞ্চ ট্রেন বাসে চাপ থাকলেও নেই ভোগান্তি স্বস্তির যাত্রায় খুশি সবাই। ইউনুস মোদি বৈঠকে দুদেশের সম্পর্কের নতুন দুয়ার উন্মোচনের আশা কোনো একটি দলের কারণে থেমে থাকার সুযোগ নেই মত বিশ্লেষকের। হাসিনাকে ফেরাতে সাড়া পাওয়া নিয়ে সন্দিহান। প্রথম ধাপে প্রত্যাবাসনের যোগ্য হিসেবে চিহ্নিত 1,80,000 রোহিঙ্গা বাংলাদেশকে জানালো মিয়ানমার। রাখাইনে অনুকূল পরিবেশ নিশ্চিত করার পরামর্শ বিশ্লেষকের। এবং ট্রাম্পের শুল্ক আরোপে পণ্যের দাম বাড়াবে যুক্তরাষ্ট্র, মাসুল গুনবেন দেশটির জনগণ, রফতানিকারকদের চাপে ফেলতে পারে ক্রেতা প্রতিষ্ঠান, সতর্ক থাকার পরামর্শ। সময় সংবাদে সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। ঈদের লম্বা ছুটি শেষে কর্মস্থলে ফিরছেন নানা শ্রেণী পেশার মানুষ। এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন তোহা খান তামিম এবং গাবতলী বাস টার্মিনালে সাদিকুর রহমান। সরাসরি প্রথমেই যাচ্ছি তামিমের কাছে। পবিত্র ঈদ উল ফিতরের লম্বা ছুটি কাটিয়ে মানুষ আবার ঢাকামুখী হয়েছেন, রাজধানীমুখী হয়েছেন এবং তাদের কর্মের তাগিদেই তারা ফিরেছেন। একটু দেখাতে চাই এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে বেশ বলা যায় যে যেমনটি ঢাকা ছাড়ছেন সেরকম সেই যাত্রীদের তো ভিড় তো রয়েছে, পাশাপাশি যারা ফিরেছেন অর্থাৎ বাড়ি থেকে ঈদ উদযাপন শেষে ফিরেছেন দেশের বাড়ি থেকে, নানা অঞ্চল থেকে, দেশের বিভিন্ন অঞ্চল থেকে তারাও কিন্তু সমানতালে ঢাকায় ঢুকছেন। আমরা দেখেছি সকাল থেকে প্রায় 13টি ট্রেন কমলাপুর রেল স্টেশনে চলে এসেছে এবং সেখানে দেখেছি যে অসংখ্য যাত্রী কিন্তু ইতিমধ্যেই ঢাকায় ঢুকে পড়েছেন এবং আমরা এখানকার যারা কর্তৃপক্ষ রয়েছে স্টেশন ম্যানেজার তার সাথে কথা বলেছিলাম। তিনি বলছেন যে সারা দিন ব্যাপী কিন্তু এই যে প্রক্রিয়া অর্থাৎ রাজধানীমুখী মানুষের যে ঢল বা স্রোত সেটি আসলে চলবে। সকাল থেকে আমরা দেখেছি যে চট্টগ্রাম থেকে কয়েকটি ট্রেন এসেছে, সিলেট থেকে এসেছে উপবন ট্রেন, এছাড়া আমরা রংপুর থেকে বেশ কয়েকটি ট্রেন আসতে দেখেছি, অর্থাৎ উত্তরের জনপদ রাজশাহী থেকে ট্রেন এসেছে। বেশ অনেকগুলো অঞ্চল থেকে কিন্তু ট্রেন চলে এসেছে এবং যারা ঈদ উদযাপন করেছেন সেই মানুষগুলো আসলে আনন্দের ঝিলিক নিয়ে তারা আসলে ফিরছেন এবং তাদের যে সুখস্মৃতি সেই সুখস্মৃতি নিয়ে তারা কর্মের তাগিদে রাজধানীতে ফিরেছেন। আমরা কথা বলেছিলাম যাত্রীদের সাথে, তারা বলছেন যে যাওয়ার সময় অর্থাৎ ঈদ উদযাপন করতে যাওয়ার সময় যেমন তাদের কোনো ঝুঁকি ঝামেলা পোহাতে হয়নি, বেশ সুষ্ঠু ব্যবস্থাপনায় সুষ্ঠুভাবেই তারা রেলপথ বেছে নিয়েছেন এবং রেলপথে গিয়েছেন। একইভাবে তারা আবার রেলপথে যখন আসছেন অর্থাৎ আজকে আসলেন ছুটি শেষ করে, তখনও কিন্তু তারা তাদের যে স্বস্তির কথা সেই স্বস্তির কথা তারা জানিয়েছেন আমাদেরকে এবং তারা বলছেন যে কেউ কর্মের তাগিদে আগামীকাল থেকেই অফিস আদালত বিভিন্ন প্রতিষ্ঠান খুলে যাবে সেজন্য তারা চলে এসেছেন। আবার কেউ বলছেন যে তাদের ক্লাস শুরু হবে, অর্থাৎ শিক্ষার্থী রয়েছেন, অসংখ্য শিক্ষার্থী রয়েছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজে পড়াশোনা করেন, তারাও কিন্তু চলে এসেছেন এবং কেউ আজকে কিন্তু অনেকের ক্লাস রয়েছে, আজকে অনেকের অফিস রয়েছে, অনেকের প্রতিষ্ঠান রয়েছে আজকে কর্মমুখর হয়ে উঠেছে, তারাও কিন্তু চলে এসেছেন এবং তারা বলছেন যে সব মিলিয়ে বেশ স্বস্তির সাথে সুখস্মৃতি নিয়ে তারা রাজধানীতে ফিরেছেন কর্মের তাগিদে, নিজ নিজ যে কাজ সেই কাজের তাগিদে। তো এছাড়াও আমরা দেখেছি আরেকটি চিত্র, সেটি হচ্ছে ঢাকা থেকে ছেড়ে যাওয়ার যে প্রবণতা সেটিও কিন্তু আমরা লক্ষ্য করেছি, অর্থাৎ ঈদ উল ফিতরে যারা ছুটি পাননি তারাও কিন্তু ঢাকা ছেড়ে যাচ্ছেন এবং বিভিন্ন ট্রেনে তাদেরও কিন্তু বেশ ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এই ছিল কমলাপুরে রেলপথের খবর। আমরা চলে যাব সড়ক পথের একটু খবর জানতে সহকর্মী সাদিকুর রহমানের কাছে, তিনি আছেন গাবতলীতে। সাদিক, ছুটি কাটাতে যারা গিয়েছিলেন ঈদের আগে দেশের বিভিন্ন জেলায় বিভিন্ন প্রান্তে, তারা কিন্তু আবার গত কয়েকদিন ধরেই এই সড়ক পথে আবার ঢাকায় ফিরতে শুরু করেছেন জীবিকার তাগিদে কর্মস্থলে যোগ দেওয়ার ক্ষেত্রে। আমরা আসলে সেই চিত্রটা গত কয়েকদিনের তুলনায় আজকের চিত্রটা একটু ভিন্ন দেখছি। গত কয়েকদিনের তুলনায় আজকে আসলে যাত্রীদের ঢাকায় ফেরার যে চাপটা সেটা কিছুটা বেশি, কারণ আজকে শনিবার, আগামীকাল থেকে অনেকে যোগ দেবেন কর্মস্থলে, সেজন্য কিন্তু চাপটা একটু বেশি। আমরা এখন গাবতলী বাস টার্মিনালে আছি। এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন জেলা থেকে এখানে বাস একের পর এক আসছে। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত কিন্তু এখান থেকে বাস ছেড়ে যায় এবং এখানে বাস বিভিন্ন এলাকা থেকে ঢুকে। আমরা এখানে যেটা দেখেছি যে শুধুমাত্র যে বিভিন্ন এলাকা থেকে ফিরছে তা না, ঢাকা থেকেও কিন্তু অনেকে এখন বাড়িতে যাচ্ছেন। অনেকে যারা ঈদের আনন্দ উপভোগ করতে যেতে পারেননি, ছুটি পাননি কিংবা প্রয়োজনে এখন যাচ্ছেন, তাদের চিত্রটা বা যাদের সংখ্যাটা অনেক কম
আর যারা ফিরছেন তাদের সংখ্যায় বেশি। এবং একটু ব্যতিক্রম হচ্ছে যে গত কয়েক বছর ধরে বা আরও আগে থেকেও যদি বলি, সেই ঈদকে কেন্দ্র করে যে চাপটা থাকে এবং যেই ঝক্কিটা থাকে বাড়িতে ফেরার এবং ঢাকায় ফেরার, সেই চিত্রটা কিন্তু এখানে স্বস্তিদায়ক। এখন যারা যাত্রী আছেন তারা বলছেন যে আসলে আগে যে অভিযোগটা থাকতো যে বাড়তি ভাড়ার, সেই বাড়তি ভাড়া নেওয়া বা টিকিট পেতে বা সিট পেতে যে ঝক্কিটা, সেটা কিন্তু নেই। এবার কিন্তু দীর্ঘ ছুটি ছিল, যার ফলে দেখা যায় যে ঢাকায় ফেরার চাপটাও কিন্তু কম, স্বস্তি এবং খুব সুন্দরভাবেই ঢাকায় ফিরতে শুরু করেছেন মানুষজন। আজকে সর্বোচ্চ সংখ্যক ফিরবেন, এই ছিল এখান থেকে সবশেষ তথ্য। বাংলাদেশ ভারত সম্পর্ক সুপ্রাচীন, তাই কোনো একক রাজনৈতিক দলের কারণে দুই দেশের সম্পর্ক থেমে থাকতে পারে না। ব্যাংককে ডক্টর ইউনূস মোদি বৈঠক নিয়ে প্রতিক্রিয়ায় এমনই মত আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের। তারা বলছেন এই বৈঠকের মাধ্যমে দুই দেশের নতুন সম্পর্কের দ্বার উন্মোচন হলো। আর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাওয়ার বিষয়ে দিল্লির ইতিবাচক সাড়া নিয়ে সন্দিহান বিশ্লেষকরা। মনির হোসেনের রিপোর্ট। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ ভারত সম্পর্কের অবনতি হতে থাকে। এছাড়া ভারতে বসে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য দুই দেশের সম্পর্ক আরও জটিল করে তোলে। শুক্রবার বিমস্টেক শীর্ষ সম্মেলনে ডক্টর ইউনূস ও নরেন্দ্র মোদির বৈঠকের পর দুই দেশের সম্পর্কের গতি প্রকৃতি এখন কেমন হবে তা নিয়ে আলোচনা চলছে। এরই মধ্যে বিএনপি বৈঠককে ইতিবাচক হিসেবে উল্লেখ করছে। এতে সম্পর্কের তিক্ততা কমবে বলে মনে করছেন দলটির নেতারা। বৈঠকটা এটা আমাদের সামনে একটা আশার একটা আলো তৈরি করছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, শুধু একটি রাজনৈতিক দলের উপর ভিত্তি করে দুই দেশের সম্পর্ক থেমে থাকতে পারে না। এই বৈঠক ভারত বাংলাদেশের নতুন সম্পর্কের দ্বার উন্মোচন করেছে। বাংলাদেশ ভারতের যে একটা সুপ্রাচীন সম্পর্ক আছে এবং সামাজিক সম্পর্ক, রাজনৈতিক সম্পর্ক কিংবা অর্থনৈতিক সম্পর্ক আছে, সেটাকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। কারণ শুধুমাত্র একটা পলিটিক্যাল পার্টি ভারতের কিংবা একটা পলিটিক্যাল পার্টি বাংলাদেশের, তার উপরে বেস করে এই বড় দুটো দেশের মধ্যে আসলে সম্পর্ক থেমে থাকতে পারে না। দুই দেশের সম্পর্ক উন্নয়নে দেয়াল হয়ে দাঁড়িয়েছে শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যু। এ বিষয়েও বৈঠকে আলোচনা হয়, যদিও শেখ হাসিনাকে ফেরত পাওয়ার বিষয়ে খুব একটা আশাবাদী নন বিশ্লেষকরা। ভারতের জন্য এই পুরো বিষয়টাই রাজনৈতিক, সুতরাং ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে হিসাব নিকাশ দর কষাকষির পরেই আমরা এই বিষয়ে এক ধরনের ভারতের কাছ থেকে হয়তো সহযোগিতা পেতেও পারি, আবার নাও পেতে পারি। থাইল্যান্ডের এই বৈঠকে দুই দেশের সম্পর্ক আপাতত কিছুটা উষ্ণ হলেও ভবিষ্যতে কোন দিকে যাবে তা ভারতের উপর নির্ভর করছে বলেও মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। বারবার মুখ থুবড়ে পড়া রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে নতুন আশার আলো। বাংলাদেশ থেকে প্রথম ধাপে 1,80,000 রোহিঙ্গাকে প্রত্যাবাসনের জন্য যোগ্য হিসেবে চিহ্নিত করেছে মিয়ানমার। এই মুহূর্তে উখিয়ার কুতুপালং ক্যাম্পে আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। রুবেল, বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের মধ্যে 1,80,000 রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে রাজি হয়েছে মিয়ানমার। একই সঙ্গে 70,000 রোহিঙ্গা যাচাই বাছাই চলছে। পর্যায়ক্রমে আরও 5 লাখ রোহিঙ্গার যে যাচাই বাছাই যে সিদ্ধান্ত হয়েছে বা গতকালকে যে সিদ্ধান্ত এসেছে, এটিকে ক্যাম্পের রোহিঙ্গারা সাধুবাদ জানিয়েছে। আমরা সকাল থেকে রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন ব্লকে গিয়েছি, বিভিন্ন রোহিঙ্গাদের সঙ্গে বিভিন্ন পর্যায়ে ধর্মীয় নেতা থেকে শুরু করে যারা রোহিঙ্গারা রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি। তারা যে বিষয়টি বলছে, এই যে ফিরিয়ে নেওয়ার যে সম্মত হওয়া, এই বিষয়টিকে তারা খুব ভালোভাবে দেখছে এবং তারা বলছে যে তারা যেহেতু দীর্ঘ সময় পরেও হলো মিয়ানমার রাজি হয়েছে, সেক্ষেত্রে তারা স্বদেশে ফিরে যাবে। তারা এখনই ফিরে যেতে রাজি, তবে তারা দুই একটি বিষয় বলেছে। তারা বলছে যে তারা ফিরে গেলে তারা যাতে তারা স্ব ভিটা মাটিতে ফিরে যেতে পারে এবং পাশাপাশি তাদের যে নিরাপত্তার এই বিষয়টি যাতে দেখা হয় সেই বিষয়টি বলেছে। অন্যান্য যে তারা যে বিষয়টি বলছে, গত মার্চের 14 তারিখ জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এসেছিলেন ক্যাম্পে, লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতার করেছেন। এই ইফতারের সময় ডক্টর মোহাম্মদ ইউনূস যেটি বলেছিলেন যে আগামী ঈদে তারা নিজ দেশে গিয়ে যে রোজা রাখবেন বা উদযাপন করবেন, সেই বিষয়টিকে তারা বলছে যে তাদের এই প্রত্যাশা যে তাদেরকে রোহিঙ্গাদেরকে যে আশ্বাস দিয়েছিল, সেই আশ্বাসের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত হওয়ায় তারা দারুণ খুশি। তবে প্রত্যাবাসন যে কমিশনার বলছে, রোহিঙ্গাদের যে প্রত্যাবাসনের জন্য বাংলাদেশ সবসময় প্রস্তুত। তো এই ছিল আমার কাছে রোহিঙ্গা ক্যাম্প থেকে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম কক্সবাজারের উখিয়ায়।
লুটপাটের শুল্ক আরোপের মাসুল দিন শেষে দেশটির নাগরিকদেরই গুনতে হবে। তাই এর কতটা নেতিবাচক প্রভাব পড়বে রপ্তানিকারক দেশে তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়েছেন তৈরি পোশাক শিল্পের উদ্যোক্তারা। তবে ক্রেতা প্রতিষ্ঠানগুলো শুল্কভার উৎপাদকদের কাঁধে চাপানোর চেষ্টা করতে পারে বলে শঙ্কা তাদের। এদিকে স্বল্পোন্নত দেশ হিসেবে বাংলাদেশকে সুবিধা না দিয়ে উল্টো শুল্কের চাপে ফেলাকে অন্যায্য হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। যুক্তরাষ্ট্রের পণ্য আমদানিতে শুল্ক বাড়ানোর যে ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প, তাতে রপ্তানিকারক দেশ কতটা ক্ষতিগ্রস্ত হবে সেই হিসাব মেলাতে সময় লাগলেও ভোক্তা হিসেবে দিন শেষে এর পুরো চাপ বহন করার কথা মার্কিন নাগরিকদেরই। তবে তাদের স্বস্তি দিতে ক্রেতা প্রতিষ্ঠানগুলো পোশাকের দাম কমিয়ে দিয়ে ক্রয়াদেশ দেওয়ার চেষ্টা করতে পারে বলে সতর্ক করছেন ব্যবসায়ী নেতারা। বায়াররা হয়তো এখন তারা ওই দেশের কাস্টমার বায়াররা হয়তো এখন ভাববে কি হয় কি দাঁড়ায় একটু আমরা দেখি। আমার কাছে মনে হচ্ছে যে একেবারে প্রাথমিক ইমিডিয়েট যেই প্রেসারটা আমাদের উপর আসবে সেটা হচ্ছে এই প্রাইস প্রেসার। এই অবস্থায় উদ্যোক্তারা যেন কম দামে ক্রয়াদেশ না নেয়, আবার ক্রয়াদেশও হাতছাড়া না হয় তা নিশ্চিতে সরকারকে উদ্যোগ নেওয়ার তাগিদ দিচ্ছেন রপ্তানিকারকরা। এখন এইটার ফল কোন দিকে যাবে এটা একটু সময় না যাওয়া পর্যন্ত বোঝা যাবে না। সরকারেরও একটা পলিসি নেওয়া দরকার, যদি শেষ পর্যন্ত রপ্তানিকারকরা এই নেগোসিয়েশনের কারণে ক্ষতিগ্রস্ত হয়, সেই ক্ষেত্রে সরকার কিভাবে তাদেরকে এই সময়ে একটা সাপোর্ট দিতে পারে। স্বল্পোন্নত দেশ হিসেবে পণ্য রপ্তানিতে বাংলাদেশের সুবিধা পাওয়ার কথা থাকলেও নানা শর্তে বঞ্চিত করছে মার্কিন প্রশাসন। এই অবস্থায় প্রতিযোগিতায় টিকে থাকতে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক ও আঞ্চলিক চুক্তি করার দিকে মনোযোগ দেওয়ার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। অন্যান্য দেশের সাথে যদি আমি তুলনা করি তাহলে বাংলাদেশের উপরে যেটা চাপানো হয়েছে এটা খুবই অন্যায্য হয়েছে। এখন আমাদেরকে একটা হয়তো সুযোগ আছে দ্বিপাক্ষিক আলাপ আলোচনা করার। বাংলাদেশ থেকে মার্কিন বাজারে পোশাক আমদানিতে নতুন করে ট্রাম্পের আরোপ করা 37% সহ মোট 52% শুল্ক দিতে হবে বলে জানিয়েছে হোয়াইট হাউস। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদ। মতিঝিল থেকে উত্তরা উত্তর মেট্রো 6 থেকে চালু হয়েছে মাত্র 1.5 বছর। এর মাঝেই জনমনে একক যাত্রার টিকিট এবং MRT পাসের নানা জটিলতায় সৃষ্টি হয়েছে অসন্তোষ। যাত্রীরা বলছেন কার্ড ব্যবস্থা সহজ করতে না পারলে আস্থা হারাতে পারে মেট্রো সেবা। কর্তৃপক্ষের দাবি এই ব্যবস্থা সহজ করতে জাপান থেকে আনা হচ্ছে বিশেষ মোবাইল অ্যাপ। ধ্রুব ব্যানার্জির রিপোর্ট। কাজীপাড়া মেট্রো স্টেশন। টিকিট ভেন্ডিং মেশিনের লাইনে দাঁড়াতেই ঘটল বিপর্যয়, দেখা দিল যান্ত্রিক গোলযোগ। আজ করতে পেরে কল বাটন চেপে ডাকার চেষ্টা করা হলো মেট্রো কর্মকর্তাদের, তবে মিনিট 15 পরেও দেখা নেই কারো। 60 টাকা রাখছে আর 40 টাকা ব্যাক করছে, বাট টিকিট পাইছে একটা, আর একটা মেশিনের সাময়িক প্রবলেমের জন্য ভিতরে সমস্যা হয়েছে। এখন ভিতরে তো কোনো মানুষ নাই। অবশেষে যাত্রীদের তোপের মুখে একজন দৌড়ে এলেন, দিলেন সমাধান। 2টি টিকিট কাটার পর আবারও বন্ধ TVM। 3 জন ছিল, ওনারা গেছে, এর মধ্যে আবার সমস্যাটা দেখা দিচ্ছে। দ্বিতীয়বারের মতো আবারও এলেন মেট্রো কর্মকর্তা। এবার সময় সংবাদ তার কাছেই জানতে চায় এতবার কল বাটনে চাপার পরেও কেন ভ্রুক্ষেপ নেই কারো। আসলে সমস্যাটার কারণটা একটু বলে যান যে আসলে সমস্যাটা মেশিনে আটকে যাচ্ছে ভাই, টাকা আটকে যাচ্ছে, মেশিনে টাকা আটকে যায়। কল বাটন চাপার পর দেরি হয় কেন? ওইটার কল বাটনটা অ্যাক্টিভ। একক যাত্রা টিকিট নিয়ে এমন অভিযোগ যাত্রীদের কাছ থেকে আসে হর হামেশাই। শুধু তাই নয়, MRT পাস নিয়েও আছে আক্ষেপ। একক যাত্রা টিকিটের ভোগান্তি কমাতে আনা হয়েছিল MRT পাস, তবে এ নিয়েও সাধারণ যাত্রীদের মাঝে অসন্তোষ দেখা গেছে। সাধারণ যাত্রীরা তাই এখন বলছেন এখন মেট্রো রেলের MRT পাস ব্যবস্থা আরও বেশি সহজ করা প্রয়োজন। সবার কাছে মোবাইল অ্যাক্সেসটা সবসময় থাকে, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে হ্যাসেলটা কম হয়ে যেত, সময়টা আরও বাঁচত। একটা অ্যাপস হয়, এটা খুবই সময় উপযোগী হবে বলে আমি মনে করি। ব্যক্তিগত উদ্যোগে বাংলাদেশি এক তরুণ খুব অল্প খরচে এরই মধ্যে তৈরি করেছে MRT বাড্ডি নামে নতুন এক মোবাইল অ্যাপ। রিচার্জ করা না গেলেও এর মাধ্যমে কার্ডে থাকা ব্যালেন্স থেকে শুরু করে যাবতীয় তথ্য যাচাই করা যায় মোবাইলের মাধ্যমে। তবে প্রশ্ন হলো, ব্যক্তিগত উদ্যোগে একজন তরুণ উদ্যোক্তা এই পদক্ষেপ নিতে পারলে কেন পারছে না মেট্রো কর্তৃপক্ষ? জাপান একটা গ্রান্টের মাধ্যমে আমাদের অ্যাপসটা করার একটা প্রক্রিয়া শেষ পর্যায়ে আছে। এখন আমরা এটা নেব কিভাবে নেব, এই প্রক্রিয়াটা ডিটিসি আলাপ করছে। বিশেষজ্ঞ বলছেন বিদেশি প্রতিষ্ঠানের উপর নির্ভর না করে দেশীয় প্রযুক্তিবিদদের সহায়তা নিলে দীর্ঘমেয়াদী ফল আসতো। প্রথম থেকেই ঘাটতি ছিল পরিকল্পনার। বড় বড় প্রকল্প যখন আমরা নেওয়া শুরু করলাম, এই প্রকল্পগুলিতে যে নেগোসিয়েশন বা দর কষাকষির যে বিষয়টা, সেখানেও আমাদের সক্ষমতার ঘাটতি ছিল। আমাদের প্রযুক্তি, দেশীয় প্রযুক্তি
দেশীয় প্রযুক্তিতে যদি আমরা কোনো সফটওয়্যার এবং হার্ডওয়্যার এটা ডেভেলপমেন্ট করতে পারি, আসলে আমাদের সুযোগ থাকে পরবর্তীতে এটাকে আপগ্রেডেশন করার। ভোগান্তির অবসান করতে প্রত্যাশা অনুযায়ী প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেবে মেট্রো কর্তৃপক্ষ, এমনটাই দাবি সাধারণ যাত্রীদের। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। উদযাপন শেষে ব্যস্ত জীবনে ফেরা লম্বা বিরতির পর প্রথম কর্মদিবসের আগে শহরমুখী মানুষ, লঞ্চ, ট্রেন, বাসে চাপ থাকলেও নেই ভোগান্তি। স্বস্তির যাত্রায় খুশি সবাই। ইউনুস মোদি বৈঠকে দুদেশের সম্পর্কের নতুন দুয়ার উন্মোচনের আশা। কোনো একটি দলের কারণে থেমে থাকার সুযোগ নেই মত বিশ্লেষকের। হাসিনাকে ফেরাতে সাড়া পাওয়া নিয়ে সন্দিহান। এবং ট্রাম্পের শুল্ক আরোপে যুক্তরাষ্ট্রেই বাড়বে পণ্যের দাম, মাসুল গুনবেন দেশটির জনগণ। রফতানিকারকদের চাপে ফেলতে পারে ক্রেতা প্রতিষ্ঠান, সতর্ক থাকার পরামর্শ। এ ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।